মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এই সংঘাতের সবশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত যদি জানাতেন। এরদাদ, আমি শুরুতেই বলি যে সংঘাত তো আসলে চলছে, তবে তার আগে এর মধ্যে ইরান, আপনি জানেন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি প্রয়াত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, তার মৃত্যুতে 3 দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর মধ্যে আজ রাত 10টায় মূলত আনুষ্ঠানিকতা শুরু হবে, তবে জানাজার তথ্য এখনও চূড়ান্ত করা হয়নি। যখন চূড়ান্ত করা হবে তখন তা জানানো হবে, কারণ আপনি জানেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর আসলে শোকার্ত মানুষ কীভাবে রাস্তায় নেমে এসেছে, স্বাভাবিকভাবেই তার জানাজা ঘিরেও কিন্তু মানুষ আগ্রহী এবং জানাজা পড়তে চায়, জানাজায় অংশগ্রহণ করতে চায়। আমরা একটু সবশেষ যুদ্ধের পরিস্থিতি দেখে আসি, আসলে এখন পর্যন্ত কোথায় কি আঘাত হানলো। আমরা জানি যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টে আঘাত তারা বজায় রেখেছে। ইরানের প্রায় 2000 লক্ষ্যবস্তুতে, অর্থাৎ 4 দিনে, আজকে সহ 5 দিনে লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র, এবং এর মধ্যে 17টি জাহাজ এবং একটি সাবমেরিন, ইরানি সাবমেরিন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এবং টানা চতুর্থ রাত গেল রাতেও বিস্ফোরণে কেঁপেছে তেহরান সহ ইস্পাহান, বিভিন্ন শহরের মধ্যে। ইসরায়েল দাবি করেছে তারা পারমাণবিক স্থাপনাগুলোই হামলার দাবি করেছিল গতকাল, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। আবার পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি। তারা বলছে তারা কোনোভাবেই পিছু হচ্ছে না, কারণ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তারা বলছে যে শুধুমাত্র একক ব্যক্তির উপর মূলত ইরান কখনো দাঁড়িয়ে না, তারা পুরো রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে, ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে তারা লড়াই করছে যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদ এবং ইসরায়েলের যে ইন্ধন তার বিরুদ্ধে। আরও কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখে আসতে চাই। আপনি জানেন যে ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই আসলে দুপক্ষই মধ্যপ্রাচ্যেও কিন্তু হামলা চালাচ্ছে ইরানের পক্ষ থেকে। আমরা দেখেছি লেবাননেও তারা হামলা চালিয়েছে গত পরশুতে, এবং সেটি কিন্তু পরিধি আরও বাড়ছে দিনে দিন, এবং সেখানেও হতাহতের ঘটনা ঘটছে। ইরানের পাল্টা আক্রমণ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কুয়েতে, দুবাইতে, সৌদি আরবে, এমনকি সংযুক্ত আরব আমিরাত। আমরা দেখেছি দুবাইতে যেমন হয়েছে, আবার একইভাবে বাহরাইনেও হামলা হয়েছে, এবং সেখানে শুধুমাত্র জ্বালানি স্থাপনা না, তারা আসলে একেবারে বেছে বেছে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে, কোথাও বিমান ঘাঁটি রয়েছে, আবার কোথাও মার্কিন স্থাপনা রয়েছে, মার্কিন যে কনসুলেট রয়েছে, সেখানেও আসলে হামলা চালাচ্ছে ইরান। আমরা দেখেছি এর আগে যে দুবাইয়ের যে লাক্সারি যে হোটেল, সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে এই অবস্থায় পশ্চিমাদের, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় দেশগুলোর যে নাগরিক রয়েছে, ফ্রান্স, ইতালি, এই জার্মানি, এই দেশগুলোর তারা তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। ফ্রান্সের এই মধ্যপ্রাচ্যে 50,000, 1 লাখের বেশি নাগরিক রয়েছে, তারাও কিন্তু তৎপরতা শুরু করেছে তাদের নাগরিকদের কিভাবে ফিরিয়ে নেওয়া যায়। আপনি কারণ জানেন যে এরই মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যগামী সকল ধরনের ফ্লাইট স্থগিত রয়েছে, কোথাও কোথাও বিলম্ব হচ্ছে, কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে। এবং ট্রাম্পের যুক্তি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটরা। মার্কিন কংগ্রেসও কিন্তু এরই মধ্যে ট্রাম্প তোপের মুখে পড়েছেন, কারণ ট্রাম্প এই যুদ্ধ ঘোষণা করতে পারেন কিনা এককভাবে সেটি নিয়ে প্রশ্ন তুলছে। এমনকি রিপাবলিকানদের মধ্যেও কিন্তু আসলে প্রশ্ন উঠছে, যে কারণে আসলে এই ট্রাম্প এই যুদ্ধটা কতদিন চালাতে পারবেন সে নিয়েও কিন্তু একেবারে যুক্তরাষ্ট্রের মধ্যেই আসলে আলোচনা হচ্ছে। এই যে সংঘাত হচ্ছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় লেবাননে হামলা চালাচ্ছে, ইরানে হামলা চালাচ্ছে, এবং ইরানও বিভিন্ন জায়গায় ঘাঁটিতে শুধু নয়, তারা হোটেলেও হামলা চালাচ্ছে। কেন হামলা চালাচ্ছে সেটি আপনার কাছ থেকে জানবো একটু পরে। তার আগে যদি একটু আমাদেরকে জানাতেন যে অর্থনৈতিক যে একটা ধস নেমেছে সে বিষয়ে যদি বিস্তারিত জানাতেন। এমদাদা, অর্থনৈতিক ধস শুধুমাত্র আসলে বাইরেই মানে সীমাবদ্ধ নয়, আমাদের বাংলাদেশেও কিন্তু এটি প্রভাব পড়ছে। বিশেষ করে আপনি জানেন যে শ্রম বাজারে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশে যারা রয়েছে, কারণ বাংলাদেশের অনেক নাগরিক তারা আসলে ইরানকে সমর্থন দিচ্ছে। আপনি জানেন যে সবসময় আসলে ফিলিস্তিন বলেন, ইরান বলেন, এই বিষয়ে বাংলাদেশের মানুষ কিন্তু তাদের প্রতি একটু নমনীয়, এবং তারা সবসময় তাদের প্রতি সমর্থন জানিয়ে আসেন, এবং এজন্য কিন্তু ইরানি রাষ্ট্রদূত বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। আমি তার একটি বক্তব্য আছে, সেটি আমরা দেখে আসতে চাই। আগে ইরানে মার্কিন ইসরায়েল আগ্রাসন নিয়ে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। বাংলাদেশের সমর্থন ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ইরানের প্রতি সমর্থন ও সহমর্মিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্তর্জাতিক আইন রীতিনীতিকে অবজ্ঞা করে ইরানে হামলা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র শান্তির পথে না আসা পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে ইরানের শান্তিকামী জনগণ। ইরান, যে বিষয়টি আপনার কাছে কিছুক্ষণ আগেই জানতে চেয়েছিলাম, যে ইরান কেন মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে হামলা করেছে, এছাড়াও বিভিন্ন হোটেলগুলোতে, বুর্জ আল আরব এবং আরও নানান
হোটেলগুলোতে আমি কেন আমাদের হাতে তো হামলা খুব চালাচ্ছে? সময় কম, আমি খুব ছোট করে বলে দিই যে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কেন হামলা চালাচ্ছে। প্রথমত যে ইসরায়েলে আপনি জানেন যে ইসরায়েলের অনেকগুলো দেশ পার হয়ে তারপরে যেতে হয় ইরানের মিসাইলগুলোকে যদি চালাতে হয়, সেক্ষেত্রে মার্কিন ঘাঁটিগুলোই সবচেয়ে সহজ তাদের লক্ষ্য। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের বিশেষ করে উপসাগরীয় দেশগুলো যেহেতু মার্কিন সেনাদের প্রশ্রয় দিয়েছে, আশ্রয় না, দিয়েছে, মার্কিন সেই কারণে ঘাঁটি আসলে ছাড়াও তারা হোটেলে কেন হামলা চালাচ্ছে? হোটেলে আসলে তারা কিন্তু আসলে হোটেলে একেবারে সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে এটি আসলে বলা যাবে না, কারণ কিছু কিছু ভূপাতিত করতে গিয়ে আসলে হোটেলের উপরে আছড়ে পড়েছে, দেখা গেছে তার সেগুলো কিন্তু না, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা যে মার্কিন ঘাঁটি থেকে সরিয়ে তাদেরকে হোটেলে নেওয়া হয়েছে? আসলে সেটি নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে আসলে কথা বলা যাবে। তবে আরেকটি বিষয় যেটি না বললেই নয় যে এই যুদ্ধের প্রভাব কিন্তু শুধুমাত্র আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবে বৈশ্বিক পরিস্থিতিও কিন্তু প্রভাব পড়ছে। আপনি জানেন যে হরমুজ প্রণালী কিন্তু বন্ধ হয়ে গেছে, এছাড়া কাতারের যে এলএনজি সেটি উৎপাদন বন্ধ হয়ে গেছে। আমাদের এই নিয়ে তথ্য আছে, সেগুলো একটু দেখে আসে। যেমনটি বলছিলাম যে এই যুদ্ধের প্রভাবের কারণে মূলত অর্থনৈতিকভাবে বৈশ্বিকভাবে অর্থনীতিতে ধাক্কা খাচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইউরোপে জ্বালানি তেলের দাম দেখেছি আমরা গতকাল 50% বেড়ে গেছে, এবং এশিয়াও কিন্তু এর বাইরে নয়। বিশেষ করে চীন, ভারতের মতো দেশগুলো জ্বালানি নির্ভর, আমদানি নির্ভর জ্বালানি যারা নির্ভর মূলত, তারাও কিন্তু চাপে পড়েছে, যে কারণে এশিয়ায় কিন্তু মুদ্রাস্ফীতি দেখা গেছে চাপ বৃদ্ধি পাচ্ছে, এমনকি শেয়ার বাজারেও কিন্তু তার বড় ধরনের প্রভাব পড়ছে। কাতার এবং সৌদি আরব থেকে জ্বালানি রফতানি ব্যাহত হওয়ায় সরবরাহ যে শৃঙ্খলা সেটি মূলত ব্যাহত হচ্ছে। আরও কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখে আসতে চাই। শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধের কারণেই মূলত এই যে 20 থেকে 30% যে জ্বালানি পরিবহনের অন্যতম পথটি সেটি বন্ধ হয়ে যায়, কিন্তু এই প্রভাবটি মূলত পড়ছে, এবং আন্তর্জাতিক যে শিপিং ও বিমা খরচ সেটিও কিন্তু বাড়ছে শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার জন্য, এবং সে কারণে বৈশ্বিক বাণিজ্য ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আর এই যুদ্ধ যদি দীর্ঘ মেয়াদে আসলে চলে, সেক্ষেত্রে বিনিয়োগ কমে যাবে স্বাভাবিকভাবে, সেক্ষেত্রে বৈশ্বিক প্রবৃদ্ধি সেটিও কিন্তু কমে আসবে, এবং জ্বালানি নির্ভর দেশগুলোর অর্থনৈতিক ঝুঁকি সবচেয়ে বেশি বাড়বে। আপনি জানেন যে বাংলাদেশ তো অবশ্যই পুরোপুরি জ্বালানি নির্ভর, বিশেষ করে তারা কিন্তু মধ্যপ্রাচ্য থেকেই সবচেয়ে বেশি জ্বালানি আমদানি করে থাকে। একইভাবে চীনের কথা যদি বলে, তারা 70% জ্বালানি আমদানি করে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব, কাতার এই দেশগুলো থেকে, এবং একইভাবে ভারতের মতো বড় একটি দেশ, তারাও কিন্তু আমদানি নির্ভর একটি দেশ, যারা মূলত জ্বালানি আমদানি করে থাকে, যে কারণে এবং এই বিশেষ করে বৈশ্বিক হরমুজ ধাক্কা প্রণালী দিয়ে আসলে 20% এলএনজি আমদানি করা হয় এবং এই রোটেই আসে। একদম। এবং এলএনজি যখন আপনি আমদানি করতে না পারবেন, তখন গ্যাস জ্বালানি আপনার এটি একটা আসলে সংকট স্বাভাবিকভাবে তৈরি হয়ে একেবারে যাবে। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে উৎপাদন শিল্প, শিল্পমুখী যত শিল্প আছে আসলে প্রোডাক্টিভ যে শিল্পগুলো সবগুলোতে কিন্তু আসলে প্রভাব পড়ে। বাংলাদেশে আপনি জানেন যে পোশাক রফতানি করে থাকে, এবং সেক্ষেত্রে পোশাক রফতানি কিন্তু একটু বড় ধাক্কা খাওয়ার একটি শঙ্কা রয়েছে। সে কারণে আগে থেকেই বিশ্লেষকরা বলছেন যে বিকল্প উৎস যেন খুঁজে নেয়। জ্বালানি যদি বন্ধ থাকে, কোনো কারণে সরবরাহ যদি ব্যাহত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে, কি বিকল্প উপায় আসলে জ্বালানি নিয়ে আসা যায়, সেক্ষেত্রে দেশগুলো কিন্তু এখন থেকেই সেটা চিন্তা আসলে ভাবনা শুরু ভাববার করেছে। একটা বিষয়। তবে গতকাল আসলে আমরা দেখেছি তার চেয়ে আসলে এই বিকল্প পথ আসলে খোঁজার চেয়ে যুদ্ধ বন্ধটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন। আমরা আসলে তাই আশা নিশ্চয়ই করি। আশা করব যে যুদ্ধ আসলে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, কারণ এত প্রাণহানি, যারাই মরুক, মানুষ মরছে, একদমই আমরা না। এটা আসলে চাই না। এবং গতকালই বিপিসির চেয়ারম্যান তিনি আসলে বলেছেন যে মাস খানেকের মতো, হয়তো মার্চ পর্যন্ত আমাদের জ্বালানি সংকট তৈরি হবে না, কিন্তু এর পরবর্তীতে গেলে আমাদের সেটা আমরা জ্বালানি আসলে সংকট আশা তৈরি করছি যে আসলে যুদ্ধ হবে। খুব দ্রুত শেষ হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সহকর্মী ওমরেন যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে।